Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। দেশের টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম সাজল নানা আয়োজনে। অনুষ্ঠানের উদ্বোধন করে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা। এদিন ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে দারুণ উজ্জীবিত খুদে ক্রিকেটাররাও। পেসার ও স্পিনার হান্টের পাশাপাশি এদিন ক্রিকেট উৎসবে মাতেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী আয়োজন। ক্রিকেট প্রতিযোগিতা ও আনন্দমুখর আয়োজনে মুখর পদ্মাপাড়ের শহর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। স্টেডিয়ামের মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ সূচনা। এ সময় টস কয়েন ছুঁড়ে শিশু কিশোরদের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন টেস্ট ক্রিকেটের সর্বপ্রথম সেঞ্চুরিয়ান। যে গ্রাউন্ডসে এত সুন্দর আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই, উইকেট এত সুন্দর নেই। আমি ক্রেডিট দিতে চাই আমাদের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই এখানে আছে। দেশব্যাপী যদি আমরা এরকম ফ্যাসিলিটি তৈরি করতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের আরও ক্রিকেটার বের হয়ে আসবে। ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় মাঝে মাঝে, কিন্তু আমরা যেটা করব এখানে রাজশাহী বড় এই পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো। আয়োজকরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে অনূর্ধ্ব 12 ক্রিকেট উৎসব রাখা হয়েছে ছবি আঁকার প্রতিযোগিতা, যেখানে টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্ত নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে। 2000 সালের জুন মাসে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে খেলার মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। লাল সবুজের সেই টেস্ট মর্যাদা প্রাপ্তির 25 বছর স্মরণীয় করে রাখতে 7 বিভাগে নানা আয়োজনে উৎসব করছে বিসিবি। টেস্টের সেই সাদা জার্সি গায়ে পরে শুরুতেই মাঠের ক্রিকেটে অংশ নেন খুদে ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাকভাবে গোছানো আছে, এটা খুবই ভালো লাগছে। আর আমি এখানে ফার্স্ট টাইম আসছি, অনেক আগ্রহী আমি খেলার জন্য। আজকে আমরা ক্রিকেট খেলতে আসছি, আমার খুবই ভালো লাগছে। আমি এর আগে কখনো ক্রিকেট খেলিনি, এর আগে এরকম টুর্নামেন্ট খেলা হয়নি আমার, কিন্তু এখানে প্রথম এসে ভালো লাগছে। আমরা ক্রিকেট শিখছি এবং এখানে খেলতে এসেছি। আমি আগামীতে ভালো একটা বাংলাদেশ টিমের ক্রিকেটার হতে চাই। বিসিবি বলছে, শীঘ্রই ডিভিশনাল টুর্নামেন্ট সহ বড় খেলাগুলো ক্রিকেট প্রেমীদের জন্য সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এর জন্য মাঠের নানান সুযোগ সুবিধা বাড়ানো সহ করা হবে সংস্কার। রাজশাহীতে প্রিমিয়ার লিগ, বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ বেশি বেশি অনুষ্ঠিত করার আশ্বাসও দিয়েছে ক্রিকেট বোর্ড। আমরা খেলাটাকে ঢাকার বাইরে সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই। সেটা একটাই কারণ বিভিন্ন জায়গায় না ছড়ালে যে দর্শকের যে উৎসাহ, একই সাথে খেলোয়াড়দের যে উৎসাহ, সেটা বর্ধিত করা যাবে না। এই মাঠের আরেকটু আন্তর্জাতিক পর্যায়ে খেলা করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 25 বছর পূর্তি উপলক্ষে পুরো বাংলাদেশের 7টা বিভাগ ব্যাপী আমাদের যে বর্ণাঢ্য আয়োজন। বলের লাইন লেন্থ ঠিক রেখে গতির ঝড় তোলার পাশাপাশি জাদুকরী ঘূর্ণি পরীক্ষা। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা স্বপ্ন দেখছেন লাল সবুজের জার্সি গায়ে তোলার। আর বিসিবির স্বপ্ন ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার। তারেক মাহমুদ, যমুনা স্পোর্টস, রাজশাহী। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তীকে সামনে রেখে গতকাল বর্ণাঢ্য আয়োজন ছিল খুলনা বিভাগে। অনূর্ধ্ব 12 বালক ও বালিকাদের ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিসিবির সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিমের সাথে ক্রিকেট এডুকেশনের মতবিনিময় সভায় অংশ নেন অভিভাবকরা, যেখানে প্যারেন্টাল কোচিং প্রোগ্রামের মাধ্যমে অভিভাবকদের ক্রিকেট কোচিং সম্পর্কে বেসিক গাইডলাইন দেওয়া হয়। টেস্ট ক্রিকেটের 25 বছরের পথ চলায় দেশের স্বার্থে সবার অংশগ্রহণের প্রতি তাগিদ দেন নাজমুল আবেদিন ফাহিম। ডিস্ট্রিক্ট পর্যায়ে বলি, বিভাগীয় পর্যায়ে বলি, তেমনভাবে ক্রিকেট অ্যাক্টিভ না। তো এটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার একটা বার্তা দেয়া যে সবখানে ক্রিকেট খেলা হতে হবে। আমাদের উদ্যোগ, ক্রিকেট বোর্ডের উদ্যোগ তো থাকবেই। এর পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থা বলি, বিভাগীয় ক্রীড়া সংস্থা বলি, এই সব কিছুকেই আরও অ্যাক্টিভ করার একটা চেষ্টা আমাদের থাকবে। বাইরেও তাদেরকে আমরা দেখাশোনা করব, এই সম্পর্কে অনেক অভিজ্ঞতা দিলেন, যেটা আমরা ইতিপূর্বে আমরা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হই। অনেক ভালো লাগছে, আর অনেক মনের অনেক কথা ওনাদের বলতে পারছি, সুযোগ সুবিধা অনেক কিছু শেয়ার করতে পারছি। ক্রিকেট পাড়ায় অ্যাঞ্জেলো ম্যাথিউজের অবসরই এখন সবচেয়ে আলোচনায়। সেই অনূর্ধ্ব 19 থেকে ম্যাথিউজের সাথে মুশফিকের বন্ধুত্ব। ম্যাথিউজের মতো মুশিও ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অন্য 2 ফরম্যাটে অবসর নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। টেস্টে কি মাঠ থেকে বিদায় নিতে পারবেন মুশফিক?
সাদা পোশাকের অভিজাত দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মানুষ চলে যায়, থেকে যায় কর্ম। ম্যাথিউস ছাড়লেও লঙ্কানদের টেস্ট ক্যাপ নম্বর 112-র কীর্তি সহজে মুছছে না। 16 বছরের ক্যারিয়ার, কত কত অর্জন, কত কত গল্প। বিদায় বেলায়ও কি অর্জনের বাক্সটা পূর্ণই ছিল না? সতীর্থরা কাঁধে তুলেছেন দর্শক থেকে গণমাধ্যম, এমনকি ক্রিকেটাররাও। অ্যাঞ্জির একটা অমূল্য অটোগ্রাফ, একটা ছবির জন্য ছিল হাহাকার। বাংলাদেশ শ্রীলঙ্কা ছাড়িয়ে ম্যাচটা ছিল শুধুই অ্যাঞ্জেলো ম্যাথিউসের। প্রশ্নটা সেখানেই ওঠে, লঙ্কানরা কিংবদন্তিদের যেভাবে সম্মান জানায়, বিসিবির সেখানে কিসের উদাসীনতা? শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, ম্যাথিউস থেকে মুশফিক, গল্পটা চাইলে মিলিয়ে দেয়া যায় একই বিন্দুতে। দুজনের বন্ধুত্ব সেই অনূর্ধ্ব-19 থেকে। ম্যাথিউসের মতো মুশিও ক্যারিয়ারের পরন্ত বেলায়। অন্য দুই ফরম্যাটে অবসর নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। টেস্টে কি মাঠ থেকে বিদায় নিতে পারবেন মুশফিকুর রহিম? লিজেন্ড ক্রিকেটার ছিলেন, আমরা যে টপ 5-এর কথা বলি সবসময়। আমি আসলে এক্সপেক্ট করেছিলাম তাদেরকে আমরা মিরপুর স্টেডিয়ামে যেভাবে স্টিভ ওয়ার রিটায়ার করেছেন, যেভাবে সচিন তেন্ডুলকর রিটায়ার করেছেন, যেভাবে মানে লিজেন্ড ক্রিকেটার রিটায়ার করেছেন, তাদেরকে সেভাবে আমরা রিটায়ারমেন্ট দিতে পারবো। আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সেটাই ছিল। আশা করি মুশফিক রহিম সেটা করবেন, বিকজ সেটা মুশফিক রহিম ডিজার্ভ করে। আর মনে হয় আমাদের যারা ক্রিকেট ফ্যান তারাও ডিজার্ভ করে যে মুশফিক রহিমকে মাঠ থেকে বিদায় দেবে। শততম টেস্ট খেলার দরজায়ও দাঁড়িয়ে মিস্টার ডিপেন্ডেবল, যার অধীনে মুশির ডেবিউ। সেই হাবিবুল বাশার সুমন চান না শততম টেস্ট খেলেই মুশফিক অবসরের সিদ্ধান্ত নিক। পারফরমেন্স ঠিক থাকলে খেলতে দেখতে চান আরও 10 টেস্টে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। স্কুল ক্রিকেটের জন্য বিখ্যাত গলের মাহিন্দা কলেজ, যেখানে আছে 120 বছরের ক্রিকেট ইতিহাস। এখানেই ক্রিকেটের হাতে খড়ি হয়েছিল লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা ও মারভান আতাপাত্তুর। অসংখ্য ক্রিকেটার খেলেছেন দেশটির ক্রিকেটের শীর্ষ পর্যায়ে, যার মাঝে 8 জন গায়ে জড়িয়েছেন জাতীয় দলের জার্সি। গল থেকে হাসান আল মারুফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্কুল ক্রিকেটের জন্য বরাবরই বিখ্যাত শ্রীলঙ্কা, এবং এই স্কুল ক্রিকেট থেকেই উঠে এসে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন অনেক লঙ্কান কিংবদন্তি। সেই বিখ্যাত স্কুলগুলোর একটি গলের এই মাহিন্দা কলেজ, যেখান থেকে উঠে এসে টপ ক্লাস ক্রিকেট খেলেছেন 15 জন ক্রিকেটার। সেই 15 জনের 8 জন খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। তাদের মধ্যে 2 জন হচ্ছেন লঙ্কান ক্রিকেটের 2 কিংবদন্তি তারকা লাসিথ মালিঙ্গা এবং মারভান আতাপাত্তু। গল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই এই মাহিন্দা কলেজ। যদিও বাইরে থেকে কিংবা ভেতরে থেকে বোঝার উপায় নেই, এখান থেকেই অনেক ক্রিকেটার খেলেছে বড় মঞ্চে। যদিও তার প্রয়োজনও নেই, মালিঙ্গা আতাপাত্তুদের নাম নিলে যে কেউ দেখিয়ে দেবে এই মাহিন্দা কলেজ। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে মাহিন্দা কলেজ মাঠ, যে মাঠে ক্রিকেটের হাতে খড়ি হয়েছে মালিঙ্গা আতাপাত্তুদের। আছে 120 বছরের ক্রিকেট ইতিহাস, বিভিন্ন পর্যায়ে খেলেছেন অসংখ্য ক্রিকেটার। এই মাহিন্দা কলেজকে বলা হয় শ্রীলঙ্কান স্কুল ক্রিকেটের প্রথম দিকের একটি খুঁটি। লাসিথ মালিঙ্গার জীবনের বড় একটা অংশ এই মাঠে কাটালেও আতাপাত্তুর গল্পটা একটু ভিন্ন। মালিঙ্গার মতো অনেক বেশি সময় মাহিন্দার মাঠে খেলার সুযোগ হয়নি তার। বাবার কর্মস্থলের কারণে গল ছেড়ে কলম্বোয় সপরিবারে চলে যেতে হয় সাবেক এই অধিনায়ককে। কলেজ কর্তৃপক্ষ মারফত জানা গেল, লঙ্কান ক্রিকেটের এই তারকারা এখনো সুযোগ পেলে বিভিন্ন অনুষ্ঠানে ছুটে আসেন এখানে। মালিঙ্গা আতাপাত্তু ছাড়াও সাবেক তারকা উপুল চান্দিনা সহ আরো অনেক ক্রিকেটারই বড় মঞ্চে খেলেছেন, যাদের শুরুটা ছিল এই মাঠেই। যেখানে বিভিন্ন বয়সের অনেক ক্রিকেটারই এখন ব্যাট বল নিয়ে ছুটছেন 22 গজের স্বপ্নিল এক পথে। চাম্পাকা রামানায়কের হাত ধরে এই মাঠেই শুরু হয়েছিল মালিঙ্গার কিংবদন্তি হয়ে ওঠার গল্প। সেই মালিঙ্গাকে দেখেই এখানে খেলতে এসেছেন, অনুশীলন শুরু করেছেন অনেক ক্ষুদে ক্রিকেটার। তাদের চোখেও নিশ্চয়ই স্বপ্নটা একদিন মালিঙ্গার সেই উচ্চতা ছুঁয়ে দেখার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা।
এবারে ফুটবলের খবর। বাংলাদেশের ফুটবলের জন্য সুখবর। 2 থেকে 3 মাসের মধ্যে দেশের বেশ কিছু ফুটবল একাডেমি ফিফার সিলভার ক্যাটাগরিতে উত্তীর্ণ হতে যাচ্ছে। চলতি মাসেই শেষ করা হবে আবেদন প্রক্রিয়া। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। এর ফলে ফিফা এএফসি থেকে কোচ ও আর্থিক সহায়তা পাবে সেই সব একাডেমি। ফুটবল যদি হয় হিমালয়ের চূড়া, তবে সেই শৃঙ্গে আরোহণের সিঁড়ি হচ্ছে ফুটবল একাডেমি। মেসি, রোনালদো কিংবা হালের লামিন ইয়ামাল প্রত্যেকেরই বিশ্বসেরা হবার প্রথম সোপান ছিল একাডেমি। এক বাক্যে বলতে গেলে একজন খুদে ফুটবলারের হাতে খড়ি করানোর কাজটা করে থাকে ক্লাব কিংবা একাডেমি। সারা বিশ্বে এই নিয়ম বাংলাদেশে ভিন্ন। প্রিমিয়ার লিগে খেলা 80% ক্লাবেরই নেই একাডেমি। তাই বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বাফুফেকেই বাধ্য হয়ে একাডেমির বোঝা টানতে হচ্ছে। কিন্তু তারা সেই বোঝা কতটা টানতে পারছে? এলিট একাডেমিটা যখন করা হয়েছিল, যে উদ্দেশ্যে করা হয়েছিল উদ্দেশ্যটা খুব ভালো ছিল, কিন্তু সমস্যাটা হলো এলিট একাডেমি আমরা এসে যেটা দেখলাম, এটার পর্যাপ্ত কোনো রিসোর্স আমরা মোবিলাইজ করা পারি নাই বা নাই। এলিট একাডেমির একটা ডেডিকেটেড ফুটবল ফিল্ড নাই। তো একটা ডেডিকেটেড ফুটবল ফিল্ড না থাকলে সেটা একটা একাডেমি হয় কীভাবে? এলিট তো পরের কথা। বাফুফে ভবনে মেয়েদের একটি, কমলাপুরে ছেলেদের একটি। মোটা দাগে এই দুটি একাডেমি পরিচালনা করে আসছে বাফুফে। এর বাইরে সারা দেশে আছে 200-র বেশি একাডেমি, যার বেশিরভাগই বাফুফের এই 2 একাডেমির মতো আপ টু দ্য মার্ক না। তাই ফিফা এফসি এগুলোকে মার্ক করেছে ব্রোঞ্জ স্ট্যান্ডার্ডে। খুশির খবর, চলতি মাসেই সেখান থেকে ভালো করা বেশ কটিকে সিলভার স্ট্যান্ডার্ডে অনুমোদন দিতে ফিফা এফসির কাছে আবেদন করতে যাচ্ছে বাফুফে। গোল্ড, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ 3টে ক্যাটাগরি একাডেমিতে এএফসি অ্যান্ড ফিফা এরা ক্যাটাগরাইজ করে এবং সেই মতন তারা সহযোগিতা দেয়। তো আমাদের দেশে আনফর্চুনেটলি এখনও মানে একটা দুটো যা আছে সব ব্রোঞ্জ লেভেলে, সিলভার লেভেলে কোনোটা নাই। 22 জুন যদি অ্যাপ্লিকেশনটা পাঠাই, 2 থেকে 3 মাসের ভিতরে এটার একটা ফল আমরা আশা করছি। আমরা চাই আমরা যে কয়টা রেকমেন্ডেশন বা প্রস্তাব পাঠাবো সবগুলো যেন অ্যাপ্রুভ হয়ে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিলভার ক্যাটাগরিতে উঠলে কী সুবিধা পাবে বাংলাদেশ? সিলভার উত্তরণ করলে একটা বড় সুবিধা হলো আপনি তখন ফিফা থেকে একাডেমির জন্য কোচ পেতে পারেন এবং তখন ফিফা একাডেমিকে নানান ধরনের সহযোগিতা করে থাকে, যেটা ব্রোঞ্জে নাই। তখন আমাদের টার্গেট থাকবে যে আগামী বছর আমরা যেন অন্তত এই 3টাকে আবার গোল্ডে নিয়ে যেতে পারি। যতই হামজা সুমিত্রা মাঠে খেলুক, ফুটবল বিশ্লেষকরা মনে করেন একটা দেশে তৃণমূল উন্নয়নে অর্থাৎ একাডেমি না বাড়লে কখনো ফুটবলে ভালো করা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। এটা খুবই জরুরি একটা দেশের ফুটবল, টোটাল ফুটবল ডেভেলপমেন্টের জন্য গ্রাসরুটটা খুবই ইম্পর্টেন্ট। অর্গানাইজড এবং প্রপার কোচিংটা যেন গ্রাসরুট লেভেলে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ম্যাথিউজের প্রিয় বন্ধুদের একজন মুশফিকুর রহিম। অনূর্ধ্ব 19 দল থেকে 2 জনের সখ্যতা বললেন তার স্ত্রী হিশানি সিলভা। স্বামীকে অলস তকমা দিয়ে বললেন সময় মতো কোনো কাজে থাকেন না এই লঙ্কান অলরাউন্ডার। তবে ক্যারিয়ার জুড়ে ম্যাথিউজের অর্জন আর পরিশ্রমের জন্য গর্বিত হিশানি সিলভা। বিদায় বেলা আবেগী ম্যাথিউজ জানালেন, সবকিছুর জন্য ধন্যবাদ। ছবির আবদার যেমন পূরণ করলেন, দিলেন অটোগ্রাফও। লাল বলের ক্রিকেটে এটাই যে শেষবার, তাই তো সবার কাছে গল টেস্ট শেষে বিশেষ ফ্রেমে অ্যাঞ্জেলো ম্যাথিউস। দীর্ঘ ক্যারিয়ারে 119 টেস্টে আছে 8000-এরও বেশি রান। শ্রীলঙ্কার ক্রিকেটের দুঃসময়ের অন্যতম এই সারথিকে নিয়ে গর্বিত তার স্ত্রী হিশানি সিলভা। সে যা অর্জন করেছে সত্যি অসাধারণ। আমি তার কঠোর পরিশ্রম, তপস্যা দেখেছি। তার প্রতি আমি অনেক গর্বিত। সে দারুণ একজন মানুষ। এরপরে অবশ্য হাসি মুখে ম্যাথিউসকে অলস বললেন হিশানি। জানালেন কোনো কাজই সঠিক সময়ে করতে পারেন না এই অলরাউন্ডার। টাইম ডাউট প্রসঙ্গেও একগাল হাসলেন ম্যাথিউসের স্ত্রী। ওকে নিয়ে একটা ব্যাপার খুব কম মানুষ জানে, সে খুবই অলস। কাউকে সময় দিয়ে সেটা সে রাখে না। তাকে সময় মতো আনাটা খুব কঠিন। তবে সে পরিবারকে ভালোবাসে এবং খেলার বাইরে সবটা পরিবারের জন্য। বাংলাদেশের প্রসঙ্গ আসতেই বললেন ম্যাথিউজের প্রিয় বন্ধু মুশফিকুর রহিম। বহু আগ থেকেই তাদের মাঝে ভালো সম্পর্ক জানালেন তার স্ত্রী।
যুবদল থেকেই তারা একসাথে খেলেছে। মুশফিকুর রহিম বাংলাদেশে ম্যাথিউসের প্রিয় বন্ধু, ওর সাথে ভালোই যোগাযোগ হয়। ম্যাচ শেষে সাদা পোশাকে শেষবার প্রেস কনফারেন্সে আসেন ম্যাথিউস, বিদায় বেলা দিলেন আবেগ ঘন বার্তা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে সবার আগে 2026 টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল কানাডা। আমেরিকান অঞ্চলের লড়াইয়ে বাহামা দ্বীপপুঞ্জকে 7 উইকেটে হারিয়েছে দলটি, আর তাতেই এক ম্যাচ বাকি রেখে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। ঘরের মাঠে আয়োজিত বাছাই পর্বের লড়াইয়ে নিজেদের প্রথম 5 ম্যাচের সব কটিতে জিতেছে দেশটি। 10 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকে টানা দ্বিতীয় টি-20 বিশ্বকাপে লড়বে কানাডা। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের 10ম আসর, যেখানে অংশ নেবে 20 দল। আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে ভারত ও শ্রীলঙ্কার। পারফরম্যান্স বিবেচনায় টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশ সহ 7 দলের, আর র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের। বাছাই পর্বে পেরিয়ে লড়বে আরও 8 দল। ওয়াসিম আকরামের 24 বছরের পুরনো রেকর্ড নিজের করে নিলেন জাসপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন এই ভারতীয় পেসার। হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ শুরু করেছেন ভারতের জাসপ্রীত বুমরা। ম্যাচের প্রথম ইনিংসেই ইংল্যান্ডের শুরুর 2টি উইকেট তুলে নিয়ে একদিকে যেমন ভারতকে এনে দেন গুরুত্বপূর্ণ সাফল্য, অন্যদিকে গড়েন অনন্য এক রেকর্ড। সেনা দেশগুলোতে এখন পর্যন্ত 148 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এশীয় বোলারের রেকর্ড করেছেন ভারতীয় এই পেসার। বুমরার এই 148 উইকেটের মধ্যে দক্ষিণ আফ্রিকায় 38, ইংল্যান্ডে 40, নিউজিল্যান্ডে 6 এবং অস্ট্রেলিয়ায় 64টি। 146 উইকেট নিয়ে ওয়াসিম আকরাম দ্বিতীয় অবস্থানে। সেরা 5-এর অপর 3 বোলার অনিল কুম্বলে, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। পর্দা নামলো বিশ্বের ডুয়াথলনের সবচেয়ে বড় আসর পাওয়ারম্যান মালয়েশিয়া 2025, যেখানে বাংলাদেশের পতাকা বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন অংশগ্রহণ করা 24 জন অ্যাথলেট। মাইলের পর মাইল দৌড় ও সাইক্লিং, আবার দৌড়ানোর মতো রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত হয় পাওয়ারম্যান। এই প্রতিযোগিতায় বাংলাদেশের অ্যাথলেটরা 2টি বিভাগে অংশগ্রহণ করেন। 16 জন ক্লাসিক ক্যাটাগরিতে, যেখানে 10 কিলো রানিং, 60 কিলো সাইক্লিং ও 10 কিলো রানিং, এবং 8 জন শর্ট ক্যাটাগরিতে 5 কিলো রানিং, 30 কিলো সাইক্লিং ও 5 কিলো রানিং করেছেন। প্রতিযোগিতার প্রতিটি ধাপে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে বাংলাদেশকে গর্বিত করেছেন তারা। গত 20 জুন থেকে শুরু হয় পাওয়ারম্যান মালয়েশিয়ার 20তম আসর। ক্লদিয়া বাভেল নামের এক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রীকে ঘিরে বিতর্কে জড়ালেন স্প্যানিশ ফরওয়ার্ড লামিন ইয়ামাল। এই নিয়ে খবর প্রকাশ করে স্প্যানিশ টিভি শো ট্রেড এআর। ইয়ামালের দাবি তার সাথে ডেট আয়োজনের চেষ্টা চালান বাভেল। তবে এই দাবি ভিত্তিহীন বলে উল্টো লামিন ইয়ামালের দিকে অভিযোগের তীর ছোড়েন এই অভিনেত্রী। বার্সেলোনা ও স্পেনের হয়ে দারুণ একটি মৌসুম কাটানো স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল আছেন ছুটির মেজাজে। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ততা না থাকলেও বেশ কদিন ধরে আলোচনায় আছেন তিনি। তবে ফুটবলকে কেন্দ্র করে নয়, বরং গত 2 সপ্তাহে একাধিক নারীর সঙ্গে জড়িয়েছে তার নাম, যারা কিনা আবার ইয়ামালের চেয়ে বয়সও বড়। সম্প্রতি ফাতি ভাস্কেজকে ঘিরে গুঞ্জন ছড়ানোর পর এবার আলোচনায় এসেছেন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী ক্লদিয়া বাভেল। গত 19 জুন স্প্যানিশ টিভি শো ট্রেড এআর এর খবরে প্রকাশ পায় ইয়ামালের সাথে ডেট আয়োজনের চেষ্টা চালান এই অভিনেত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্সেলোনা তারকা জানান, বাভেল আগ্রহ দেখালেও তিনি তা এড়িয়ে যান। আমাদের কখনো দেখা হয়নি, বাভেল আগ্রহ দেখালেও আমি না বলেছিলাম। আমার মা কখনোই কোনো মেয়েকে বাসায় ঢুকতে দেন না। ইয়ামালের বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিবৃতি জানান ক্লদিয়া বাভেল। উল্টো ইয়ামালের দিকে অভিযোগের তীর এই অভিনেত্রীর। ইয়ামালি আমার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তিনি মায়ের সঙ্গে থাকার কথা বললেও বাস্তবে তিনি একা থাকেন। আমাদের কখনো দেখা হয়নি বলে অস্বীকার করলেও একাধিক সামাজিক অনুষ্ঠানে ইয়ামালের সাথে দেখা হয়েছে আমার। 18 বছর বয়স না পেরোনো লামিন ইয়ামালের সাথে কোনো সম্পর্কে না জড়ানোর কথা জানান বাভেল। এ বিষয় নিয়ে বাজে মন্তব্য থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ করেন তিনি। আমি অনুরোধ করছি, এই প্রসঙ্গে আমাকে লক্ষ্য করে কুৎসিত ও মানহানিকর কথা বলা বন্ধ করুন। অপ্রাপ্ত বয়স্কের সাথে কখনোই সম্পর্কে জড়ায়নি, কখনো কোনো সাক্ষাৎও নির্ধারিত হয়নি। খ্যাতি বা অর্থ উপার্জনের কোনো পরিকল্পনাও ছিল না আমার। এদিকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ইয়ামালের সাথে দেখা হলেও দুজনের মধ্যে আলাদাভাবে কোনো সাক্ষাৎ হয়নি বলে নিশ্চিত করেন ক্লদিয়া বাভেল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।
এবারে ফিফা ক্লাব বিশ্বকাপের খবর। ই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে জয় তুলে নিয়েছে ইন্টার মিলান। জাপানি ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে 2-1 গোলে পরাজিত করেছে ইতালিয়ান ক্লাবটি। লুমেনফিল্ডে খেলার শুরুতেই ইন্টার মিলানকে চমকে দেয় উরাওয়া রেড। খেলার 11 মিনিটে কানেকোর ক্রস থেকে গোলে শট নেন ওয়াটানাবে। প্রতিপক্ষের ডিফেন্ডারের পা ছুঁয়ে বল জালে জড়ালে 1-0 গোলে এগিয়ে যায় জাপানি ক্লাবটি। ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালালেও গোলের দেখা পাচ্ছিল না ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধেও সমান তালে আক্রমণ চালায় তারা। খেলার 78 মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে পা ছুঁয়ে দলকে সমতায় ফেরান লাউতারো মার্টিনেজ। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।